গল্প স্বচ্ছতমার প্রেমগাথা, লেখিকা জান্নাত। পর্ব ৩। স্বচ্ছ জানালা দিয়ে বাইরে তাকিয়ে ধীর কণ্ঠে বিড়বিড় করে বলে, যখন আমি খুব করে কারোর সঙ্গে চেয়েছিলাম ভালোবাসা, চেয়েছিলাম, তখন কেউ আমাকে সঙ্গ দেয়নি, কেউ আমাকে সময়ও দেয়নি। আমার একাকিত্বটা বোঝার মতো কেউ ছিল না। অথচ এখন আমি একা থাকতে শিখে গেছি। এই একাকিত্ব এখন আমার অভ্যাস, আমার শান্তি। জীবনে আর কারো সঙ্গ চাই না কারো ভালোবাসা, মায়া কিংবা মমতা। আইনো। স্বচ্ছ ওয়াশরুমের দিকে চলে গেল। ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে। পরানো সাদা ট্রাউজার, খালি গা, ভেজা চুল থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। স্বচ্ছ গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। মুখটা কেমন গভীর, চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। ঠিক তখনই দরজার মৃদু টোকা পড়ল। অপর পাশ থেকে ভেসে এলো রওশন, আমার সিনেমাকা কণ্ঠস্বর। দাদু ভাই, আসবো? স্বচ্ছ আয়না থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকিয়ে গভীর সুরে বলল, হুম, আসো দাদু। দরজা খুলে রওশন আরা ভিতরে প্রবেশ করলেন। স্বচ্ছয় তার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে দাদু? রওশন আরা মৃদু সুরে বললেন, নিচে চলো দাদু ভাই। খাবি না? স্বচ্ছয়ের মুখটা আরো শক্ত হয়ে গেল। নিচে যাওয়ার কথা শুনতেই যেন বিরক্তিটা আবারও ফিরে এলো। আমি নিচে যেতে পারবো না দাদু। পারলে আমার খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও। রওশনারা কিছুক্ষণ নাতির মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন স্বচ্ছয় রেগে যাচ্ছে, তাই আর কোনো কথা বললেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর দরজা আবারও খুলে গেল। আকাশ হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। তার পিছনে একজন কাজের মেয়েও ছিল। মেয়েটা খাবারগুলো গুছিয়ে রেখে বেরিয়ে গেল। আকাশ কিছুক্ষণ স্বচ্ছয়ের পাশে দাঁড়িয়ে রইল। স্বচ্ছয়ের মুখের গভীরতা, সেও কিছু বলল না, শুধু বলে খাবারটা খেয়ে নাও, তারপর একটু রেস্ট করিস, অনেক ধকল গেছে। স্বচ্ছয় কোনো উত্তর দিল না, শুধু একবার খাবারের দিকে তাকালো। আকাশও আর কথা বাড়ালো না। স্বচ্ছয়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, খেয়ে নিস, আমি আসছি। এই বলে আকাশও ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে এশার নামাজ শেষ করে তোয়া বই খাতা নিয়ে পড়তে বসেছে। সামনেই তার পরীক্ষা, তাই পড়াশোনার চাপটাও বেশ ভালোই। মনোযোগ দিয়ে বইয়ের পাতা চোখ বুলিয়ে যাচ্ছে সে। তোয়া যে ঘরটার থাকে সেটা মূল বাড়ির কোনো ঘর নয়, ছাদের এক কোণে থাকা ছোট্ট ছাদের সিলিকোটার ঘর। যদিও তাকে আলাদা করে একটা রুম দেওয়া হয়েছিল, তবুও তোমার কাছে এই ছোট্ট সিলিকোটার ঘরটাই বেশি প্রিয়। কারণ এখানে একটা অন্যরকম নীরবতা আছে। ছাদে সাধারণত কেউ খুব একটা আসে না, চারপাশটা বেশ নিরিবিলি। শহরের কোলাহল এখানে এসে যেন অনেকটাই মিশিয়ে যায়। এই নির্জনতাটাই তোমার ভালো লাগে। এখানে বসলে কেউ তাকে বিরক্ত করে না, কেউ অযথা কথাও বলে না। নিজের মতো করে পড়াশোনা মন দেয়া যায়। তাই নিজের জন্য দেওয়া রুমটা ছেড়ে তোয়া এই ছোট সিলিকোটার ঘরটাকেই বেছে নিয়েছে। টেবিলের উপর খোলা বইয়ের পাশে একটা কলম রাখা।
তোয়া মনোযোগ দিয়ে পড়ছে, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ লাইনগুলো খাতায় ঢুকিয়ে নিচ্ছে। বাইরে রাতের নীরবতা, আর সেই নীরবতার মাঝেই সিলিকুটার ছোট্ট ঘরটা এগ্র হয়ে হয়ে পড়ে চলছে তোয়া। রাত তখন প্রায় 12টা। বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল সচ্ছয়। রসনারা জানতে চেয়েছিল কোথায় যাচ্ছে। সচ্ছয় শুধু সংক্ষিপ্তভাবে বলেছিল জরুরি কাজ আছে, ফিরতে রাত হবে। এরপর আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই বেরিয়ে গিয়েছিল সে। দীর্ঘ কয়েক ঘন্টা পর গাড়িটা এসে থামলো বাড়ির সামনে। সচ্ছয় গাড়ি থেকে নামতেই হঠাৎ তার দৃষ্টি আটকে গেল বাড়ির ছাদের দিকে। সিলিকুটার ছোট্ট ঘরটা বাতি জ্বলছে। সচ্ছয়ের ভুরু দুটো কুঁচকে গেল। এত রাতে এই ঘরে বাতি জ্বলছে কেন? আর সবচেয়ে বড় কথা, এই ঘরে থাকে কে? কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল সচ্ছয়। অন্ধকার রাতের নিস্তব্ধতার মাঝে সিলিকুটার জানালা দিয়ে বেরিয়ে আসা ক্ষীণ আলোটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল তার কাছে। মনের ভিতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই ঘরে কে আছে? এত রাত জেগে আছে কেন? সচ্ছয়ের দৃষ্টি আরো কয়েক মুহূর্ত স্থির রইল ঘরটার দিকে। তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে নিল সে। কোনো শব্দ না করে সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। পুরো বাড়িটা নিস্তব্ধ, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশের নীরবতা এতটাই গভীর যে সচ্ছয়ের পায়ের শব্দটুকুও যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। সে ধীরে পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, তারপর নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। চোখ মুখে এবার কৌতূহলের পাশাপাশি সন্দেহের ছাপ স্পষ্ট। দোতলায় উঠে কিছুক্ষণ থামলো সচ্ছয়। চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলো কেউ জেগে নেই। তারপরও আবার এগিয়ে গেল ছাদের দিকে। কিছুক্ষণ পর সে এসে দাঁড়ালো সিলিকুটার ঘরটার সামনে। দরজার ওপাশ থেকে ক্ষীণ আলো বেরিয়ে এসে মেঝেতে পড়েছে। সচ্ছয় দরজাটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কে আছে এই ঘরের ভেতরে? হঠাৎ সচ্ছয়ের মনে হলো, এত রাতে ডাকা কি ঠিক হবে? আর আমি বা এভাবে কেন চলে এলাম? এটা তো আমার স্বভাবের সঙ্গে একদমই যায় না। যেই থাকুক না কেন, তাতে আমার কি? নিজের মনে প্রশ্নগুলো ছুড়ে দিয়ে কয়েক মুহূর্তেই নীরবে দাঁড়িয়ে রইল সচ্ছয়। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিজের ঘরে ফিরে যাওয়ার পরই অদ্ভুত সেই দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। অথচ কেন যেন বিষয়টাকে গুরুত্ব দিতে চাইল না সে। পরের দিন সকালের হালকা রোদে বাড়ির বিশাল বাগানটা যেন নতুন করে সেজে উঠেছে। চারপাশে শিশির ভেজা ঘাস, ফুলের মিষ্টি সুবাস আর হালকা বাতাসে পাতার মৃদু মর্মর শব্দ। বাগানের এক পাশে দাঁড়িয়ে শরীরচর্চা করছিল সচ্ছয়। প্রতিদিনের মতো কঠোর নিয়মে জিম শেষ করার পর শরীর থেকে ঘাম ঝরছিল তার। একজন গার্ড এগিয়ে এসে হাতে এক বোতল পানি বাড়িয়ে দিল। সচ্ছয় বোতলটা নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। পানি খেতে খেতেই অভ্যাসবত তার দৃষ্টি ঘুরে গেল চারপাশে। আর ঠিক তখনই হঠাৎ থেমে গেল তার দৃষ্টি। ছাদের দিকে তাকিয়ে থাকা চোখ দুটো যেন মুহূর্তেই স্থির হয়ে গেল। সচ্ছয়ের হাতের পানির বোতলটা মাঝপথে থেমে রইল। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে এক শুভ্র রমণী। সাদা পোশাকের সরল সৌন্দর্য তাকে দূর থেকে মনে হচ্ছিল
ভোরের আকাশ থেকে নেমে আসা কোনো শুভ্রপুরী। মৃদু বাতাস কানের পাশে, এলোমেলো চুলগুলো বারবার এসে পড়ছে তার মুখের উপর, আর সেই বাতাসের সাদা ওড়নাটা উড়ে গিয়ে কখনো তার শরীর ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো শূন্যে ভেসে উঠছে। সচ্ছয় নিঃশব্দে তাকিয়ে রইল, কেন যেন, কিন্তু মেয়েটাকে দেখে তার বুকের ভিতরটা কেমন যেন অচেনা অনুভূতি ভারী হয়ে উঠল। সচ্ছয়ের ভুরু ধীরে ধীরে কুঁচকে এলো। চোখ সরিয়ে নেওয়ার কথা ছিল তার, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে চোখ সরাতে পারল না। ছাদের উপর দাঁড়িয়ে থাকা সেই ভদ্ররমণী তখন নিজের জগতে ডুবেছিল। চলবে পরবর্তী গল্পটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।